আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় এসএসসি পরীক্ষা 2018 সালের লেনদেন অর্থাৎ 3 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। জনাব সাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নলিখিত ঘটনাগুলি সংঘটিত হয়েছে। একে বলা হয়েছে জনাব সাকিব 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। 2 নম্বরে বলা হয়েছে তিনি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেন। 3 নম্বরে বলা হয়েছে তিনি 30,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করেন। 4 নম্বরে বলা হয়েছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেন। 5-এ বলা হয়েছে তার ব্যক্তিগত অর্থ হতে 10,000 টাকা চুরি হয়ে গেছে। 6-এ হলো পিন্টুর নিকট ধারে বিক্রয় 10,000 টাকা। করণীয়। কতে বলা হয়েছে জনাব সাকিবের ব্যবসায়িক লেনদেন নয়, তার পরিমাণ নির্ণয় করো। খতে বলা হয়েছে উপরোক্ত লেনদেনগুলির কারণ ব্যাখ্যা করো। গতে বলা হয়েছে জনাব সাকিবের লেনদেনগুলির সমীকরণের প্রভাব দেখাও। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সলিউশন দেখার আগে অবশ্যই উদ্দীপকটা খাতায় লিখে আপনার সামনে রেখে সলিউশনটা দেখবেন, তাহলে জিনিসটা আরও সহজে আপনার আয়ত্তে আসবে বলে আমার বিশ্বাস। তবে এখানে সলিউশনে যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে এখানে ঘটনাগুলো বলা হয়েছে, তবে এখানে মনে রাখবেন সকল ঘটনাই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। যে সকল ঘটনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেইগুলোকে ব্যবসায়িক লেনদেন বলা হয়। আর যেগুলোর কারণে, যে সমস্ত ঘটনার কারণে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না সেগুলোকে ব্যবসায়িক লেনদেন বলা হয় না। তাহলে দেখি কিভাবে আমরা এর সলিউশন করি। হাউ টু সলিউশন। প্রথমেই কতে বলা হয়েছে যে জনাব সাকিবের ব্যবসায়িক লেনদেন নয়, তার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ যে সমস্ত ঘটনার কারণে সাকিবের ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই সেগুলো একসাথে করতে বলা হয়েছে। তাহলে লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করি। প্রথমে ঘর কাটলাম, ক্রমিক নং হিসাবের নাম টাকা। তা প্রথমে ক্রমিক নাম্বার 3-এ বলা হয়েছে তিনি 30,000 টাকার পণ্যের ফরমাইশ প্রদান করছে। তো ফরমাইশ প্রদান করলে এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, অতএব এইগুলো লেনদেন নয়। তাহলে লিখলাম 30,000। তারপরে ক্রমিক নাম্বার 5-এ বলা হয়েছে তার ব্যক্তিগত অর্থ থেকে চুরি হয়েছে। ব্যবসার কোনো অর্থ চুরি হয়নি। তাহলে ব্যবসার যদি কোনো অর্থ চুরি না হয় তাহলে ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটে নাই, এই জন্য এটাও লেনদেন নয়। এই দুইটাই পাইছি, এই জন্য দুইটা যোগ করলাম, টোটাল হলো 40,000 টাকা। তারপরে বলছে খতে বলছে উপরোক্ত লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করতে। তাহলে খতে কারণ ব্যাখ্যা করি। এখানে কারণ দুইভাবে ব্যাখ্যা করা যায়, একটা হলো আধুনিক পদ্ধতিতে, একটা হলো সনাতন পদ্ধতিতে। কিন্তু এখানে কোনো পদ্ধতি উল্লেখ করে নাই যে আধুনিক পদ্ধতি করতে হবে না সনাতন পদ্ধতি করতে হবে। তবে যে পদ্ধতিতেই লেখুক না কেন অঙ্ক হবে। তবে আমি দুইটা পদ্ধতি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। তো দেখি ক্রমিক নং লেনদেনের কারণ। প্রথমে একে বলা আছে জনাব সাকিব 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। তাহলে ব্যবসায় আসছে 10,000 টাকা, তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, এই জন্য এটা লেনদেন। তা আধুনিক পদ্ধতিতে আমরা জানি এ সমান সমান এল প্লাস ওই। যেহেতু আসছে তাহলে সম্পদ আসছে, তাহলে এই জন্য এ বৃদ্ধি পেয়েছে। আর মূলধন নামে আইছে, এটা হলো মালিকানা সত্ত্ব, এই জন্য ওই বৃদ্ধি পেয়েছে। আর সনাতন পদ্ধতিতে বলা হয় ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বিধায় এটা লেনদেন। এরপরে 2, তিনি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করছে। তো 10,000 টাকা যদি পরিশোধ করে তাহলে পাওনাদারের পরিমাণ কমছে এবং নগদ টাকাও কমছে। তাহলে আধুনিক পদ্ধতিতে এ সমান সমান এল প্লাস ওই, সেহেতু এল হলো পাওনাদার, তাহলে এলও কমছে, এ হলো সম্পদ, নগদ টাকা কমছে, এই জন্য এ হ্রাস পেয়েছে। আর সনাতন পদ্ধতিতে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বিধায় লেনদেন। এরপরে 4, কারণ 3 এখানে আসে নাই, 3 এটা লেনদেন নয়। তো 4-এ বলা হয়েছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে। তো ব্যবসার থেকে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে নিয়ে যায় তাহলে ব্যবসার থেকে টাকা কমে গেছে আর মালিকানা সত্ত্বের পরিমাণও কমে গেছে। এই জন্য আধুনিক পদ্ধতিতে এ সমান সমান এল প্লাস ওই, সেহেতু ওই মালিকানা সত্ত্ব কমছে আর এ নগদ টাকা কমছে বিধায় এ হ্রাস পেয়েছে। আর সনাতন পদ্ধতিতেও একই কথা, ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বিধায় লেনদেন। এরপরে 5, এখানে ব্যক্তিগত অর্থ চুরি হয়েছে, এটা লেনদেন নয়, এখানে কারণ এই জন্য ব্যাখ্যা করা হলো না। 6,
ছয়তে বলা হয়েছে পিন্টুর কাছে ধারে বিক্রি করছি, পণ্যটা ধারে বিক্রি করলে আমি তার কাছে টাকা পাবো, তাহলে সে আমার সম্পদ, অর্থাৎ দেনাদার হলো সম্পদ, আর বিক্রি করছি আমার আয় হয়েছে, এই জন্য এটা আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আধুনিক পদ্ধতিতে এ সমান এল প্লাস ওই, সেহেতু এ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দেনাদার বাড়ছে বিধায় এ দেনাদার হলো সম্পদ, আর সম্পদকে প্রকাশ করি এ দিয়ে, এই জন্য এ বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয় হলো আয়, আয় হলে পরে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এই জন্য ওই বৃদ্ধি পেয়েছে। আর সনাতন পদ্ধতিতে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বিধায় লেনদেন। এই ছিল খর উত্তর। এবার গতে বলা হয়েছে সমীকরণের প্রভাব। তাই সমীকরণের প্রভাব যদি একটা ঘর কাটলাম, ক্রমিক নং, হিসাবের নাম, আর হলো সমীকরণের প্রভাব। তাহলে একে বলা হয়েছে জনাব সাকিব 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে, তাহলে জাবেদা হলো নগদান হিসাব আর মূলধন হিসাব, তাহলে লিখলাম নগদান, তাই নগদ টাকা আসছে এই জন্য এ বৃদ্ধি পাইছে, আর মূলধন আসছে এই জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এবার 2, তিনি পাওনাদারকে টাকা পরিশোধ করছে, তাহলে পাওনাদার হলো গ্রহীতা, পাওনাদার হিসাব হলো ডেবিট হয়ে গেল, পাওনাদার হলো এল, পাওনাদারের পরিমাণ কমে গেছে এই জন্য এল হ্রাস পেয়েছে, আর নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে এই জন্য নগদান সম্পদ, এই জন্য এ হ্রাস পেয়েছে। 3 এখানে আসবে না যেহেতু লেনদেন নয়। এবার 4, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, অর্থাৎ মালিকের টাকার পরিমাণ কমে যায়, কারণ আমি কারোর কাছে কিছু জমা রাখলাম, সেখান থেকে যদি কিছু তুলে নিই বাড়ি নিয়ে যাই তাহলে তার কাছে আমার পাওনার পরিমাণ কমে যায়। অনুরূপ মালিক ব্যবসার কাছে টাকা রাখছে মূলধন হিসাবে, এখন যদি সে ব্যবসার থেকে নিয়ে যায় তাহলে তার মূলধনের পরিমাণ কমে যাবে, এই জন্য ওই হ্রাস পেয়েছে। আর ব্যবসার থেকে চলে গেল কি নগদ টাকা, নগদ হলো সম্পদ, আর সম্পদকে প্রকাশ করি এ দিয়ে, এই জন্য এ হ্রাস পেয়েছে। 5 এখানে আসবে না, তার কারণ এখানে লেনদেন নয়। 6, পিন্টুর নিকট ধারে বিক্রয়, পিন্টু হলো দেনাদার, তাহলে দেনাদার আমরা সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পাওয়া মানে এ বৃদ্ধি পাওয়া, আর বিক্রি করছি আয় হয়েছে, আয় হওয়া মানে হলো ওই বৃদ্ধি পাওয়া। এই ছিল আমার গড় উত্তর। তা ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায়।